মানে আমি ভাই একটা ব্র্যান্ড প্রমোশন করি, আমার ভাই মানে রুটি রুজি এটাকে নিয়ে বলতেছে যে না আমি ব্র্যান্ড প্রমোশন করি না, আমি হচ্ছে বিভিন্ন সাইটে পর্নোগ্রাফি করি। এখন ভাই এটা কোনো মানে প্রমাণ নাই। আমার বোন হচ্ছে বিবাহিত জীবনে থাকাকালীন সময় একাধিক ছেলের সাথে সম্পর্ক করেছিল। সম্পর্ক ছিল। আপনি আপনার বোনকে নিয়ে বলছেন কথাগুলো, কিন্তু হ্যাঁ আমি আমার বোনকে নিয়েই বলছি। সজ্ঞানে বলতেছেন? হ্যাঁ সজ্ঞানেই। আপনি বলছেন যে আপনার বড় বোনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে আপনাকে বিয়ে করতে চাইছে? হ্যাঁ, তখন আমি তাকে জিজ্ঞেস করি আপনি কেন আমাকে বিয়ে করবেন। পরে বলছে তোমার বোন আমাকে ঠকাইছে, একাধিক ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, আমি এই বিষয়ে জানতাম না, আমি এগুলা নিতে পারবো না, আমি তোমাকে বিয়ে করবো। পরে আমি বলছি ভাই আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। যদি অন্যের সাথে বিয়ে হয়েই যায় এবং আপনাকে প্রপোজ করে আগে, তাইলে তারপরে কেন আপনি আবার তার সাথে কথা বলতেছেন? আর রেস্টুরেন্টে যত স্টাফ ছিল সবাই জানতো যে আমি শুভের বউ, মানে সবাইকে এক কথা বলছে যে আমার বউ, ওর কোনো সমস্যা হলে আপনারা দেখবেন। তখন আমি বিষয়টা মানে জানছি যখন, তখন আমি তাদেরকে বলছি যে ভাই আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওইটা তো আমার দুলা ভাই, আমার বড় বোনের হাজব্যান্ড, আমি ওনার ওয়াইফ না। মানে আমার মা আমার সাথে কথা বলে বন্ধ করে দিচ্ছে। কেন? আমি যখন জিডি করলাম তখন হচ্ছে আম্মু আমাকে বলে তুই জিডি করছিস কেন, তোর বোনের সংসার তুই নষ্ট করলি, তোর বোনের একটা মেয়ে, তোর একটা ভাগ্নি আছে, তুই তোর বোনের সংসার নষ্ট করলি, তোর জীবনে ঠিক ঠিকানা নেই, মানে আমাকে উল্টাপাল্টা যাতে বললো। পরে আমি বললাম যে আমি তো জিডি করছি আমার সেফটির জন্য। ইনফ্যাক্ট 27 তারিখ রাতে যখন আমাকে মানে আমাদের ধরছে, তখন হচ্ছে আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম। পরে বাবাকে বললাম যে বাবা তুমি কি জানো মামলা হয়েছে? পরে বাবা বলতো যে আমি তো জানি মামলা হয়েছে, আমি কি করবো? পরে বললাম যে তুমি যদি পারো তুমি আরেকটু আসো। আপনার বাপ জানতো মামলা হয়েছে, আপনার বলেও নেই? না। আপন বাপ আপনার? কোর্টে আমার শ্বশুর তিনি বলছেন আমি আমার মেয়ে জামাই কারো জামিন চাই না। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বরাবর বলছেন যে আমি আমার মেয়ে জামাই কারো জামিন চাই না, জামিন দিবেন না, ওরা জেলেই থাক। মেয়ের বাবাই বলছে যে আমার মেয়ের চরিত্র ভালো না, এবং এটা নিয়ে নাকি মেয়ের বাবা একটা ভিডিও বার্তাও দিতে চাচ্ছেন। খুব রিসেন্টলি শুনলাম নাকি উনি ভিডিও বার্তাটা দিবেন যে তার মেয়ের ক্যারেক্টার নাকি ভালো না, এই বিষয়টা নিয়ে। একজন বাবা বলবে যে তার মেয়ের চরিত্র ভালো? জানি না, আমার মাথা মতো গুলাই যাইতেছে কোত্থেকে কি হইতেছে। যেমন আমি যদি ওই লোকের কথা চিন্তা করি তাইলে বলবো যে ভালোবাসার জন্য আমি সব উজাড় করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু যদি আমার সাইড থেকে চিন্তা করি যে ভালোবাসার জন্য আমি সবকিছু খোয়াতে পারি। আমার কাছে একটা পত্রিকার লিঙ্ক, এবং এই পত্রিকার হেডলাইনটা হচ্ছে, পত্রিকার নাম হচ্ছে, এটা সম্ভবত রাজশাহী কেন্দ্রিক বা এই এলাকার অনলাইন পত্রিকা। সেখানটার শিরোনাম হচ্ছে রাজশাহীতে স্ত্রীর দেহ ব্যবসা, পর্নোগ্রাফি সহায়তা করেন স্বামী। এবং বিরাট একটা নিউজ, যেখানটা অভিযোগ করা হচ্ছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলে এই কাজটাতে জড়িত এবং তারা নানানভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করেছেন। এই যখন ঘটনা, তখন দুটো জিডির পেপার আছে আমার কাছে। এই জিডিগুলো করা হয়েছে অফিসার্স ইনচার্জ আরএমপি রাজশাহী বরাবর মতিহার থানায় দুটো জিডি। বিচারাধীন মামলা আছে, সুতরাং মাননীয় বিচারক তিনি নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন তার মতো করে, যেটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত, যেটা সঠিক সেই বিচারটাই তিনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই ঘটনাটা প্রচার করছি সচেতনতার জন্য, শেখার জন্য যে মানুষের আসলে কত রকমের বিপদ হতে পারে। আর পুরো বক্তব্য যারা বলছেন তাদের নিজেদের, এবং এখানটা আমরা কোনো জাস্টিফিকেশনে যাচ্ছি না, শুধু তাদের বক্তব্যটা নিতে যাচ্ছি। অপরপক্ষের বক্তব্য থাকলেও স্বাগত, এবং আপনারা চাইলে আপনার কথাগুলো বলতে পারেন। বোন, হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি? এই ঘটনা, এই শিরোনাম দেখার পরে লিটারেলি কোনো মানুষের বেঁচে থাকা পক্ষে সম্ভব না। বাট হোয়াট হ্যাপেন? কেমনে, কোত্থেকে, কি হইল? ভাইয়া আমার নাম নুরজানাত নিতু, আমি একজন ব্র্যান্ড প্রমোটার। আমি বর্তমানে পড়াশোনা করছি সম্মান 4র্থ বর্ষে, রাজশাহীতে পড়াশোনা করতেছি। প্রফেশনালি আমি একজন ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার। জি। তো ঘটনা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। কত সাল থেকে? 2018। উনি তো তোমার হাজব্যান্ড, রাইট? হ্যাঁ, আমার হাজব্যান্ড। জি। 2018 সাল থেকে ঘটনা মানে মূল পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে আর কি। তো আমার মানে বোনের জামাই, মানে আমার আপন বোনের হাজব্যান্ড, তো আমাকে বিয়ের আগে থেকে পছন্দ করতো। মানে আমার বোনকে বিয়ে করে। আমার বোনের সাথে সম্পর্ক শুরু হয় 2009 সাল থেকে। ওরা ব্যাচমেট ছিল, একসাথে পড়াশোনা করতো। তো পড়াশোনার সুবাদে একসাথে প্রেম হয়েছে, বিয়ে করেছে। তো বিষয়টা আমার মা জানতো, মানে আমার মা পুরো সাপোর্ট ছিল।
আমার বাবা এই বিষয় সম্পর্কে অবগত ছিল না। তারপর 2012 সালের দিকে আমার মায়ের উপস্থিতিতে হচ্ছে কেরানীগঞ্জে একটা কাজী অফিসে তারা বিয়ে করে। বিয়ে করার পর আমার বোনকে নিয়ে সে চায়না যায় 2014 সালের দিকে MBBS পড়াশোনা করার জন্য। দুজন একসাথে যায়। তো বিষয়টা আমার বাবা জানতো যে আমার বোন স্কলারশিপ পেয়ে চায়না গিয়েছে। জি। তারপরে করোনার মধ্যে হচ্ছে আসলো 2020 সালে তারা বাংলাদেশে আসলো, বাংলাদেশে MBBS কমপ্লিট করে আসলো। তারপরে আসার পর বাসা থেকে আমার বোনকে বিয়ের জন্য একটা প্রেশার দেয়। মানে তখনও বিয়ের ঘটনাটা জানাজানি হয়? তখনও বিয়ে ঘটনা সবাই জানতো, শুধু আমার বাবা বাদে। ওকে। আমার বাবা জানতো না। তারপরে বাংলাদেশে আসার পর বাবা একটু প্রেশার দেয়, বড় মেয়েকে বিয়ে দিবে। তখন আম্মু বলে যে ওর তো বিয়ে হয়ে গেছে, ওরা বিয়ে করে ফেলছে, মানে পছন্দ করে বিয়ে করে। তখন বাবা একটু নাকচ করে। বাবা বলে যে না, আমি সজীবের বাড়ি হচ্ছে কুমিল্লা, তো আমার বাবা কুমিল্লা মানুষ পছন্দ করে না, তো বলে যে না, আমি কুমিল্লা মেয়ে বিয়ে দেবো না। পরের বাসায় একটু কাহিনী হয়। তো এর মধ্যে বলে রাখা ভালো, আমার বোন হচ্ছে সজীবের সাথে মানে বিবাহিত জীবনে থাকাকালীন সময় একাধিক ছেলের সাথে সম্পর্ক ছিল। আপনি আপনার বোনকে নিয়ে বলছেন কথাগুলো কিন্তু? হ্যাঁ, আমি আমার বোনকে নিয়েই বলছি। সজ্ঞানে বলতেছেন? হ্যাঁ, সজ্ঞানেই সম্পর্ক ছিল। চায়নাতে যখন ছিল পড়াশোনা করতো, তখন আমার কাছে ডকুমেন্টসও আছে, আমি সেটা ছবি দেখাতে পারি। ওই ছেলের সাথে সম্পর্ক ছিল প্রায় 2-3 মাসের মতো, ছবিও আছে তাদের। তো সেই ছবির ডকুমেন্টস আবার আমাকে দিয়েছিল, মানে আমার দুলাভাই আমাকে দিয়ে বলেছিল যে তোমার বোন সম্পর্কে আছে, তুমি জানো কি না? পরে আমি বলছি ভাই আমি তো জানি না, আমি থাকি বাংলাদেশে, আপনারা থাকেন চায়নাতে, আমি তো জানি না। পরে বললো আচ্ছা ঠিক আছে। পরে আমার মাকে এই বিষয়টা জানায়। আমার মা বিষয়টা সম্পর্কে পাত্তা দেয়নি বা কিছু বলে নাই। তারপরে বাংলাদেশে আসার পর যখন আসলো 2020 সালের দিকে, আসার পর আমার বোন আবার একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। তখন কি ওনারা বিবাহিত? তখনও বিবাহিত। ওকে। এগুলো কি আপনার দুলাভাই জানতেন? আমার দুলাভাই সবই জানতো। তাহলে সে টলারেট কেন করলো? তারপরে না, এখানে আবার আমার দুলাভাই হচ্ছে আবার তার মানে সে পেশাগত সবাইকে বলে সে ডাক্তার, কিন্তু সে ডাক্তার না আসলে। সে মানে তার এখন লাইসেন্স হয় নাই। আচ্ছা, সে না, তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সে BMBC পরীক্ষা এখনো পাশ করতে পারেনি। দুইজনেই। আচ্ছা। তো সে পাশাপাশি হচ্ছে মানে মিউজিক কম্পোজিং করতো, গান টান গায় টুকটাক, ইউটিউবে মাঝে মাঝে ভিডিও টিডিও দেয়। তো ওই সুবাদে তার অনেক মডেলের সাথে পরিচয় হয়েছিল। জি। ওই সুবাদে অনেক মডেলের সাথে তার পরিচয় হয়েছিল, কথা হতো। সে অনেক মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছিল। আচ্ছা। মানে সেও মানে এক পর্যায়ে সম্পর্কে জড়িয়েছিল, আমার বোন কন্টিনিউ করতেছিল। মানে দুই পক্ষে সমান সমান? হ্যাঁ, দুই পক্ষে সমান সমান চলতেছিল। পরে যখন আমার বোন একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায় নতুন করে, ওই ছেলের বাসা পুরান ঢাকা, বেচারাম ডিউটিতে। তারপরে ওই ছেলেকে নিয়ে অনেক ঝামেলা হয়। যেমন ওই ছেলের সাথে প্রত্যেকদিন বাইকে আসা যাওয়া করতো, বিষয়টা সজীবের মানে দৃষ্টিতে পড়ে। তখন আমাকে বলে এক পর্যায়ে তোমার বোন এরকম ভাবে চলাফেরা করতেছে, তুমি কি জানো কিনা? পরে আমি বলি ভাই আমি কিছু জানি না। পরে আমার মাকে বলে, পরে আমার মা বলে যে ও তো প্রায় রাত করে বাসায় আসে, আমরা ভাবি যে তোমার সাথে ঘুরতেছে। এখন ও যে কার সাথে ঘুরে সেটা তো আমরা জানি না, কারণ যেহেতু তুমি ওর হাজবেন্ড। কিন্তু আমি বোনের গল্পে থাকতে যাচ্ছি না, আমি আপনার গল্পে থাকতে যাচ্ছি। দেন প্রবলেমটা আপনার কোত্থেকে হইলো? আপনার নামে তাহলে এগুলো কেন? তারপরে আমি বলি, তারপরে আমার বোনের সাথে এরকম হওয়ার পর থেকে তারপরে আমার সাথে টুকটাক কথা বলা শুরু করে, মানে আমার বোনকে কেন্দ্র করেই। ওকে। আমার বোনকে মানে এবং তিনি তো আপনি বলছিলেন যে বিয়ের আগে থেকে পছন্দ? হ্যাঁ, উনি 18 সালে আমাকে বলছিল যে উনি আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। জি। তখন আমার মাকে বলছিল যে আমি আপনাদের ছোট মেয়েকে বিয়ে করব, বড় মেয়েকে বিয়ে করব না। তখন কি বড় মেয়ের সাথে তার সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। ও মাই গড, দাঁড়ান, মানে আপনি বলছেন যে আপনার বড় বোনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে আপনাকে বিয়ে করতে চাইছে? হ্যাঁ। তখন আমি তাকে জিজ্ঞেস করি আপনি কেন আমাকে বিয়ে করবেন? পরে বলছে তোমার বোন আমাকে ঠকাইছে, সে একাধিক ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, আমি এই বিষয়ে জানতাম না। জি। আমি এগুলো নিতে পারবো না, আমি তোমাকে বিয়ে করবো। পরে আমি বলছি ভাই আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, জি, আর আপনাকে আমি ছোট থেকে দেখে আসতেছি অ্যাজ দুলা ভাই, জি, আপনার সাথে কোনো ধরনের সম্পর্ক বিয়ে পসিবল না। ওকে। এই বিষয়টা আম্মুও জানতো। পরে আম্মু বলছে যে ভাই বাবা এগুলো তো সম্ভব না, তুমি হয়তো ফাইজলামি করতেছো। মানে আম্মু ভাবছে এটা মানে হয়তো বা মজার ছলে বলছে। উনি কি একবার বলছেন না একাধিকবার বলছেন? উনি একাধিকবার বলছে, আমাকে ফোনে অনেকবার বলছে, আম্মুকে বলছে 2-3 বার বলছে। ওকে। তারপর ওনাদের অফিসিয়ালি বিয়ে হয় করোনার মধ্যে। যদি ওনার সাথে বিয়ে হয়েই যায় এবং আপনাকে প্রপোজ করে আগে, তাইলে তারপরে কেন আপনি আবার তার সাথে কথা বলতেছেন? জিনিসটা তো
না মানে আমি তার সাথে কথা ওই বলতাম যে না, সে সজীব আমাকে নিয়ে message- শুনে কথা বলা শুরু করলো যখন, হ্যাঁ 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 সে জি। মানে সে তো আমাকে মানে মেসেজ দিত, কল দিত, আমি তো মানে ওগুলো নিতাম না, Okay. টলারেট করতাম না। তো তারপরে 2020 সালে হচ্ছে মানে পারিবারিকভাবে বিয়ে হয় ওদের, অফিসিয়ালি বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি হচ্ছে অ্যাডমিশন দেওয়ার পর রাজশাহী চলে যাই 21 সালে ডিসেম্বরে। জি 21 সালে ডিসেম্বরে যাওয়ার পর আমি ওখানে পড়াশোনা কন্টিনিউ করতেছি। পড়াশোনা কন্টিনিউ করতে করতে সে হচ্ছে আপাতত 2020 থেকে 22 সাল পর্যন্ত মানে মোটামুটি তার সাথে আমার যোগাযোগ ছিল না। সে আমাকে কোনো মেসেজ দিত না, কিছু করতো না। ওকে। তারপরে 2024 সালের মানে মিডল পয়েন্টে সে হচ্ছে আমাকে মেসেজ দেওয়া শুরু করতো, কল দিত, কি ওই যে খবর? আরেকজনকে নিয়ে নাকি শুধু না, শুধু? মানে তখন তাদের মানে বিবাহিত জীবন, তারা অফিসিয়ালি বিয়ে করে ফেলছে। এবং রিলেশন ঠিক আছে তাদের? হ্যাঁ, তাদের রিলেশন আপনার সাথে বরফ গলে গেছে, মানে ইউ গাইজ আর নর্মাল? হ্যাঁ হ্যাঁ Okay. মানে ফ্যামিলিগতভাবে নর্মাল হয়ে গেছে, একটা বেবিও হয়েছিল। হুম। পরে 24 সালে মিডিয়ার পয়েন্টে সে আমাকে মানে টুকটাক মেসেজ দেওয়া শুরু করে, কি খবর শালি, পড়াশোনা কেমন চলতেছে, কোনো সমস্যা হলে জানিও। রাজশাহীতে তুমি একা, রাজশাহীতে আমার কোনো রিলেটিভস ছিল না, জি। আমি একাই ছিলাম। কিন্তু এটা তো নর্মাল টেক্সট। হ্যাঁ হ্যাঁ নর্মাল টেক্সট। হ্যাঁ। তারপরে এরকম টুকটাক কথা বলতো, মেসেজ দিত, আমি বলতাম যে ভাই কী অবস্থা, কেমন আছেন, এগুলোই। জি। তারপরে 25 সালের দিকে উনি হচ্ছে জুলাইয়ের লাস্টে, হ্যাঁ। জুলাই লাস্টে উনার 22 সালের দিকে উনার একটা মামলা হয়। মানে উনি হচ্ছে এজেন্সির বিজনেস করতো, কনসালটেন্সির বিজনেস করতো। তো রোমানিয়াতে একটা উনি লোক পাঠিয়েছিল, ওই লোককে পাঠানোর পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়। ওকে। ওই মামলার পরিপ্রেক্ষিতে উনি জেলও খাটে বেশ কিছুদিন, জি। কাশিমপুরে ছিল। তো এই মামলার হচ্ছে আপোষে কিছু টাকা পায়, বেশ কিছু টাকা পায়, প্রায় 30 লাখ টাকার মতো উনি পায়। তো উনি আমাকে বলে, এটা 25 সালের ঘটনা, উনি আমাকে বলে শালে আমি কিছু টাকা পয়সা পাইছি, এখন টাকা পয়সা দিয়ে কী করবো, আমার তো কিছু কাজে লাগাতে হবে, আমি তো বর্তমানে বেকার, যেহেতু আমার হচ্ছে বিএনডি সার্টিফিকেট নাই, আমি কোনো দিকে চেম্বার দিতে পারতেছি না, জি। বাপের ঘাড়ের উপর বৈশা খাইতেছি। পরে আমি বলি যে তাহলে ভাই কী করবেন করেন, দেখেন বিজনেস করেন। পরে বলে যে না, বিজনেস তো ঢাকাতে করে কোনো লাভ নাই, আমি হচ্ছে রাজশাহীতে করি। আমি বলছি আপনি রাজশাহীতে দিবেন কেন, ঢাকা আছে, চিটাগাং আছে, আপনাদের বিজনেস, ওনাদের বিজনেস ছিল সিলেটে ছিল, চিটাগাঙ্গে ছিল, ওনাদের সিরামিক্সের বিজনেস আছে। পরে আমি বলছি ভাই আপনি চিটাগাঙ্গে দেন, সিলেটে দেন, রাজশাহী দিতে হবে, রাজশাহীতে আমার রিলেটিভস নাই, আমার বাবা মা রাজশাহী থাকে না। পরে বলেন রাজশাহী তুমি আসো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না, আমি মাঝে মাঝে আসা যাওয়া করবো, দেখাশোনা তুমি করবা। পরে ভাই বিষয়টা প্রথমে ক্যাজুয়ালি আমি নিলেও পরে ভাবলাম যে না, এক সময় তো উনি আমাকে অনেক পছন্দ করতো। আর হচ্ছে এই রেস্টুরেন্ট দেওয়ার সুবাদে বেশ কিছুদিন ধরে উনি আমাকে ভিডিও কল দিত, অডিও কল দিত, মানে ওনার মানে কলের পরিমাণ বেড়ে গেল। পরে আমি আমার বোনকে বললাম যে তোরা নাকি একটা রেস্টুরেন্ট দিবি, তো আমি তো স্টুডেন্ট মানুষ, আমার পড়াশোনা আছে 1.5 থেকে 2 বছর, আমি যখন চলে যাবো তখন রেস্টুরেন্টকে দেখাশোনা করবে, কারণ একটা পুরুষ মানুষ দরকার আছে। পরে আমার বোন বলে যে তুই দেখাশোনা করতে হবে না, তুই জাস্ট দিন শেষে যাবি, রাতে গিয়ে হিসাবটা মানে গুছাবি, তারপর চলে আসবি, সব স্টাফ আমরা নিয়োগ দিব। পরে আমি বললাম যে আচ্ছা আমি চিন্তা ভাবনা করবো, চিন্তা ভাবনা করে আমি জানাবো। পরে আমি আব্বুকে বলি যে আব্বু দেখো, পূর্বে তো একটা ঘটনা ঘটছে, তোমরা জানো যে সজীব আমাকে যদি পছন্দ করে। পরে আব্বু বলে যে না না, এগুলো কিছুই না, ও তোমাকে কেন পছন্দ করতে যাবে, দুনিয়াতে তো মেয়ে থাকতে কোনো ঝামেলা হবে না, তুমি বিজনেসটা দাও। মানে আপনি বলছেন যে আপনার মা বাবা চেয়েছে এই ব্যবসার মধ্যে আপনি ইনভলভ হন? হ্যাঁ হ্যাঁ, তারা মানে খুব ভালোভাবে চেয়েছিল। ওকে ওকে। আম্মুকে বলে যে আম্মু তুমি তো জানো মেয়ে মানুষ, কোনো যদি ঝামেলা হয় ভবিষ্যতে আমি টাকা পয়সা ভার নিতে পারবো না। জি। পরে আম্মু বলে যে কোনো সমস্যা হবে না, তুই লাইসেন্স তোর নামে কর, যদি কোনো সমস্যা আমরা দেখে নিব, আমরা তো আসি। তো তারপর লাইসেন্স করা হলো, সব কিছু করা হলো, ডেকোরেশন আমি কমপ্লিট করলাম। আমি হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ থেকে শুরু করলাম, গত বছরে সেপ্টেম্বরের 25 তারিখ থেকে শুরু করে অক্টোবর নভেম্বরের 5 তারিখ পর্যন্ত আমি ডেকোরেশন করছি। জি। তো এই তখন টাকা লেনদেন হচ্ছে কিভাবে? ব্যাংকে? হ্যাঁ ব্যাংকে, উনি আমাকে ব্যাংকে টাকা পাঠাতো। হ্যাঁ। আমি নিজে 1.5 লাখ টাকা ইনভেস্ট করছিলাম আমার সাইড থেকে আর কি, আমার বাবা 1 লাখ টাকা দিছিল। জি। তো উনি হচ্ছে আমাকে বলে তুমি ঠিক করো। টোটাল কত টাকা লেনদেন হয়েছে আপনার কাছে? টোটাল ওনার সাথে আমার লেনদেন হয়েছে ব্যাংক স্টেটমেন্ট ওয়াইজ 1,23,500 টাকা। 1,23,500 টাকা। আপনাদের দুজনের নামেই যে কেসটা ছিল অর্থ ইয়ের, এটা কি এই 1,23,000 জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোটাল উনি কত টাকার কেস দিয়েছে? টোটাল উনি 15,52,000 টাকা দিয়েছে। 15,52,000 টাকার। ডকুমেন্ট দিয়েছে কত টাকার? ডকুমেন্টে উনি দিয়েছে 7,01,000 টাকা। 7 লাখ টাকার একটা ব্যাংকের লেনদেন দেখাইছে, আর আমার ক্ষেত্রে যেটা দেখাইছে ওটা নাকি উনি হ্যান্ড ক্যাশ দিছে আমাকে, আচ্ছা, যেটা কোনো ডকুমেন্টস নাই। 8 লাখ টাকা না ওইটার তো ইয়ে হবে না, বিচার হবে না, বিচার হবে যেটা আমাদের ইয়ে আছে, সেটা দেখাইছে 7.5 লাখ টাকা ব্যাংকে পাঠিয়েছে আপনাকে। আপনি বলছেন 1.5 লাখ, কিন্তু তাহলে 7.5 লাখ কেমনে আসলো? না, উনি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে নাম উল্লেখ করছে, কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার আমি না।
ওকে, ওটা তো বিচারে বাড়াই আসবে। হ্যাঁ, সহজেই দেখা বিভিন্ন যাবে। ব্যাংক অ্যাকাউন্টে হোল্ডার নাম করছে, বিভিন্ন এন্টারপ্রাইজ, বিভিন্ন দোকানের নাম, কিন্তু আমার মানে আমি যে হোল্ডার আমার নাম তো থাকা লাগবে, সঠিক। আমার নাম নাই, আমার জাস্ট একটা নাম আছে, সেটা আমার অ্যাকাউন্টের সাথে মিলছে, সেই অ্যাকাউন্ট ওয়াইজ আমার লেনদেন হয়েছে 1,23,500 টাকা। আচ্ছা ওকে, ধরলাম যে আপনার পারিবারিকভাবে বলতেছেন যে ব্যবসা করতে যাবেন, তাহলে আপনার নামে এই প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যটা কোথায় বলুন? সে আমাকে যে পছন্দ করতো, তারপর আমি হচ্ছে যে রেস্টুরেন্ট ডেকোরেশন মানে চলাকালীন সময় সে বেশ কিছু বার আছে আসছে, সে হচ্ছে সকালবেলা আসতো ফ্লাইটে, 7টা ফ্লাইটে আসতো, সন্ধ্যাবেলা ফ্লাইটে চলে যেত। আমি আমার বোনকে বলতাম যে সজীব ভাই তো আসছে রাত্রে, তুই কি জানিস? পরে আমাকে বলতো যে আমি তো জানি না, ও তো ধানমন্ডি গেছে, ও তো কলাবাগান গেছে, ও তো কাজে গেছে, ও তো রাত্রে কেন যাবে? পরে আমি বললাম ও তো রাত্রে আসছে। পরে আমি আমার বোনকে ছবি পাঠালাম, আমার বোন বিশ্বাস করতো না। আচ্ছা, মানে এমন একটা মানে পরিস্থিতি হয়ে গেছে, মানে বিষয়টা মানে এমন মানে বিশ্বাসযোগ্য মানে স্থানে গড়ে তুলছে যে আমাকে বিশ্বাস করে না। আমাকে বলতাম যে আম্মু এভাবে চলতেছে বিষয়গুলো, তুমি কিভাবে দেখবে? পরে আমি বললো এগুলো কিছু না, ঠিক হয়ে যাবে, তুই তোর মতো ব্যবসা চালা। তারপরে রেস্টুরেন্টের হচ্ছে ম্যানেজারের দায়িত্ব আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম। ঝামেলাটা শুরু হয় মূলত অক্টোবর থেকে। অক্টোবর থেকে শুরু হয় আপনার এই রেস্টুরেন্টের পারপাসেই ঝামেলাটা শুরু হয়েছে মূলত। রেস্টুরেন্ট যখন ওপেনিং করবে মোস্ট প্রবাবলি অক্টোবর 7, উনি অক্টোবরের 3 তারিখে আমাকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ফোন দেয়। তো ওর সাথে আমার তখন রিলেশনের সম্পর্ক, অক্টোবর মানে 25 অক্টোবর, জি, ওর সাথে আমার তখন রিলেশনের সম্পর্ক। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিল একদিন শুক্রবার, ফোন দিয়ে উনি আমাকে বলছে তুমি নিতুর সাথে কথা বলো কেন, তুমি কে, তোমার বাসা কোথায়? তা আমি বললাম সরি, উনি হচ্ছে ফার্স্টে আমাকে ফোন দিয়ে বলো তোমার বাবার নাম এটা, মায়ের নাম এটা, তোমার বাড়ি কোথায়, মানে উনি আমার এনআইডি ডিটেলস যে বের করছে আমি এটা বুঝতে পারছি। পরে বলে যে সাবধান হয়ে যাও, এগুলো ফার্দার করো না। আমি বললাম যে ভাই আপনি কি আপনার পরিচয় দেন? দিল না, ওকে ফাইন। তার ঠিক কিছুদিন পরে আমার মাকে এবং বাবাকে ফোন দেয়, কীভাবে নাম্বার পাইছে আই ডোন্ট নো। ফোন দিয়ে সেম, আপনার ছেলেকে ঠিক করেন, আপনার ছেলে তো একজন মেয়ে ইমোশন নিয়ে খেলতেছে, এটা কিন্তু ঠিক না, এটা টলারেট করবো না। পরবর্তী তোকে আমি জানাইলাম যে কী ব্যাপার, তোমার দুলা ভাই এগুলো কী করতেছে, কী শুরু করছে। ওই পারপাসে ও রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসা, যে আমার পর্যন্ত ঠিক ছিল, তুই আমার ইমোশনের জায়গায় হাত দিলি, তো রেস্টুরেন্টে আমি থাকবো না। ওকে, ঠিক তার 2 দিন পরে আমি তখন মেসে থাকি রাজশাহীতে, কোনো কথা নেই বাতা নেই, হুট করে সে মেসে আসলো আমার, এবং সাথে ওর যে ফ্রেন্ড আছে ওই ছেলেকে নিয়ে। এবং ওই দিন সে আমাকে হুমকি দিচ্ছে অলরেডি সকালবেলা যে আমি আজকে 2 গাড়ি পুলিশ নিয়ে যাবো তোমাকে তুলে আনতে। তা আমি তো অবাক যে হত্যা মামলার আসামিকেও তো মনে হয় 2 গাড়ি পুলিশ নিতে আসে না। তো এরপরে তিনি আসলো, আসার পর আমাকে বললো যে 200 সামথিং পাতা ডকুমেন্ট আছে, পেন ড্রাইভ নিয়ে আসছি, এই সে ব্লা ব্লা ব্লা, আমাদের অশ্লীল ছবি আছে তার কাছে, কল রেকর্ড আছে, উনি ফোন ট্র্যাক করে, সিডিআর বের করে, যাই হোক হোয়াট এভার। তো আমার সামনে আমার বাবাকে ফোন দিলাম, আমার বাবাও পুলিশে চাকরি করে বরিশাল মেট্রোপলিটনে। বাবা ভাবলো যে কি নাকি ঝামেলা, আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে সর্ট আউট করো যেভাবে হোক। তো উনি ওখান থেকে মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মতো একটা কোলাপ করে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাতের বেলা ওকে ফোন দিয়ে আবার ইমোশনাল কথাবার্তা, হ্যাঁ তুমি তোমার মারুফকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো, আমি দোয়া করি, দূর থেকে দোয়া করি। এরপরে কিছু প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয় ওর ফ্রেন্ডের মাধ্যমে। ওর ফ্রেন্ড ওকে ফোন দিয়ে বলে হয়তো 28টা ঘুমের ট্যাবলেট খাইছে, হাসপাতালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করছে, তুই একটু ফোন দিবি না, তোর কি মায়া মহব্বত নাই? পরবর্তীতে ও আমি ফোন দিতে যাব কেন, আমি শালিয়ে ফোন দিতে আমার জন্য মানে আমার জন্য খাইছে, পরবর্তীতে মরে যাবে। ও যখন পুরোদমে বের হয়ে গেল রেস্টুরেন্টে, এখন যেহেতু ক্যাশের দায়িত্বে কেউ নাই। আপনি যে বের হইছেন এটা কি হিসাব বুঝাই দিয়ে বের হইছেন? হ্যাঁ আমি সব বুঝাই দিয়ে বের হইছি। হিসাব যে বুঝাই দিয়েছেন তার কোনো ডকুমেন্ট আছে? না আমি বের হইছি নভেম্বর 7 তারিখ রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, আমি নভেম্বর 9 তারিখ বের হয়ে গেছি। মানে এর আগ পর্যন্ত যে খরচ হইছে, এই আছে, এই জিনিস করছে, এই আমার কাছে সব হিসাব আছে, ডকুমেন্টস আছে। এই ডকুমেন্ট আপনি বুঝাই দিয়েছেন তাকে? ওকে জি, তারপরে বলেন। মানে টাকা পয়সা এই জায়গায় আমি একজন ম্যানেজার রেখেছিলাম, ওকে আমি বলছি তুমি দায়িত্ব পালন করবে, সিসিটিভি সবসময় পর্যবেক্ষণ আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবো। ওকে দিন, হ্যাঁ ভাই বলেন। তারপর এরপরে হচ্ছে ও যখন পুরোদমে বের হয়ে যায়, এখন স্বাভাবিক স্টাফ থাকলে ওখান থেকে একটু গরমিল হবে, রেস্টুরেন্টে আস্তে আস্তে ধস নামা শুরু করে। এরপরে উনি তো দেখতেছে এর মাঝখানে উনি আমাকে একদিন ফোন দিয়ে হুমকি দিল, সেম রাতে ওকেও ফোন দিয়ে যাতা কথা। পরে ভাবলাম যে না অনেক হয়েছে, আর পারি না। আমার বাবাকে জানালাম, বাবা বলে যে একটা জিডি করে রাখো ফর নিজের সেফটি। মতিয়ার থানায় 2টো জিডি করলাম, আমার আর ছোটো ভাই একটা, আমি একটা, ও করলো বোয়ালিয়া থানায়। জিডিগুলো তদন্তের পরে কোর্ট থেকে তদন্ত গেল, তদন্ত যাওয়ার পর প্রসিকিউশনে গেছে, ওকে কোর্ট থেকে ডাকবে। মূলত পয়জনিংটা শুরু হয়েছে এখান থেকেই, ওর যে কেন আমাকে কোর্ট থেকে ডাকা হলো। এরপরে ও আমার বাবাকে ফোন দিল একদিন, হেডকোয়ার্টার পরিচয় ভুয়া ফোন, আপনার চাকরি খেয়ে নিব, আপনার ছেলেকে ঠিক করেন।
আমার বাবা তো বলে, বাবা আমি সামান্য চাকরি করি পুলিশে, তুমি কি শুরু করলা, তোমার জন্য হেডকোয়ার্টার থেকে ফোন আসে, আমাদের নাম্বারটা দেওয়া তো একটু দেখি, ট্রু কলার মারলাম। পরে বাবাকে আর বুঝাতে পারেনি এত বিস্তর। এরপরে মোটামুটি 4 মাস সে চুপ ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরোপুরি ঠান্ডা। তো এর মাঝখানে ওর সাথে আমি একটু একসাথে বসে ডিসাইড করলাম যে দেখো তোমার আমার সম্পর্ক নিয়ে যখন এত ঝামেলা, তো লেটস গেট ম্যারিড। অনার্স শেষ হইতে আর কিছুদিন বাকি, তারপরে একটা দেখা যাবে, জি ওই যে হোগা দেখা যায় এরকমটাই। এরপরে করলাম ডিসেম্বরের 9 তারিখে। ওনারা কেউ জানতো না। এপ্রিলের 2 তারিখ হঠাৎ করে বলে থানার একজন কর্মকর্তা আমাকে ফোন দেয় রাত 12টায়, বলে আপনি কি মারুফ সাহেব? জি। কালকে একটু দেখা করেন, আপনার নামে একটা অভিযোগ আছে। ওকে ফাইন, দেখা করলাম পরের দিন। বললাম কি অভিযোগ? বলে তোমরা দুইজন, তোমাদের সম্পর্ক কি? আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি কি বলবো? বলতেছে যে না, আপাতত বলার দরকার নেই, ফ্যামিলি বিষয়ে পরীক্ষা চলতেছে, তারপরে তো আমাদের ফাইনাল পরীক্ষা ছিল তখন রানি। বলেছে দেখো মেসাকার হবে। আমি বললাম যাচ্ছে। তো বললাম যে আমার ফ্রেন্ড, পছন্দ করি এতটুকুই, ফ্যামিলি জানে। বলে না, ধর্মীয় অনুশাসন বলতে একটা বিষয় আছে, এভাবে থাকা যাবে না, হয় বিয়ে করো, নাহলে আলাদা হয়ে যাও। তো মেজাজটা একটু তখন খারাপ হয়েছে, আপনি প্রশাসনের লোক, আপনি ধর্মীয় অনুশাসন শিখেলে একটু গায়ে তো লাগবেই। পরবর্তীতে বললাম যে কি অভিযোগ করছে, কিসের অভিযোগ? পরে উনি হচ্ছে কাগজ বের করে বললো যে অমুক বাদী, ওনাকে আসতে বলেন, সামনাসামনি আসতে বলেন। তো আসলো, আসার পরে উনি প্রথমে আসতে চায়নি, উনি হচ্ছে অনেক ছলচাতুরি করছে। পরে আমি বললাম যে ওনার যিনি অভিযোগ করছে অভিযোগকারীকে ডাকেন, সামনাসামনি ওনার কি অভিযোগ আমাদেরকে বলে যাক, পরে তারপর আসছে। পরবর্তীতে শুনলাম তার একটা নতুন অভিযোগ, বললো যে আমি নাকি চাঁদাবাজ, আমি তার রেস্টুরেন্টে চাঁদাবাজি করছি, ও হচ্ছে রেস্টুরেন্টে চাঁদাবাজি করছে, দ্যাটস ওয়াই রেস্টুরেন্টটা আর চলতেছে না, রেস্টুরেন্টটা ক্লোজ করে দেওয়া লাগছে, বিক্রি করে দিছে। এই একটা অভিযোগটি উনি মামলা করতে যাচ্ছেন। এবং আমরা ওই দিনই ওনার মুখ থেকে শুনছিলাম যে উনি পর্নোগ্রাফির একটা মামলা করবে আমাদের নামে। উনি বললো উনি ওই ছবিটা একজন এসআই আছেন, 2-3 জন এসআই আছেন, তারপর ওই যে মানে ওখানে যারা কর্তব্যরত ছিলেন তাদেরকে দেখাচ্ছেন, না আমাদেরকে দেখাচ্ছেন না, কারণ আমাদেরকে দেখালে তো ধরে ফেলবো। উনি যাকেই দেখাচ্ছেন বললে যে সিক্রেট রাখেন ভাই, সিক্রেট রাখেন, এরকম। তো মেজাজ একটু খারাপ হয়েছে। তখন আমি ভাবলাম যে আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ আমাদের পার্সোনাল ছবি একটা থাকতেই পারে, কোনোভাবে ডিভাইস লিকটিক করে নিল নাকি, যদি সেরকম হয় আমি ওর খবর আছে, সোজা কথা। অবভিয়াসলি পরবর্তীতে কিছু জানতে পারলাম না। এরপর ওই দিন আমার বাবাকে আমি ফোন দিলাম, আমার বাবা ওখান থেকে বরিশাল থেকে রাজশাহীতে ফোন দিয়ে যতটুকু যা করা যায় আমরা বলে আসছি যে পরীক্ষা আছে, ডিস্টার্ব করবেন না। বলে আচ্ছা ঠিক আছে, আপনার পরীক্ষা আছে যেহেতু চলে যান। ঠিক তার 1 সপ্তাহ যেতে পারলো না, বলে থানা থেকে আবার ফোন। আমার মা আবার অভিযোগ দিল, একজন ফোন দিল, বলে যে ভাই অভিযোগ আছে, আপনি নাকি নিতু নামে কাকে ডিস্টার্ব করেন। বললাম ধুর মিয়া, বউরে ডিস্টার্ব করে কেউ? ও তখন বলে দিয়েছেন যে বউকে কেউ ডিস্টার্ব করে, পাগল নাকি? বলে ভাই কষ্ট করে একটু কাবির নামার কপিটা আমার দিয়েছেন, আমি অভিযোগটা ডিসমিস করে দিই। জি দিলাম। অক্টোবরের 27 তারিখ, এপ্রিলের 27 তারিখ আমার পরীক্ষা। 2টা পরীক্ষা ছিল বাকি, থিওরি 2টা। আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট স্টুডেন্ট, জানেন তো, আপনি তো ডিউ স্টুডেন্ট, প্র্যাকটিক্যাল কিন্তু আলাদাভাবে পাস করতে হয়। সঠিক। থিওরি পরীক্ষা 2টা ছিল। কোইন্সিডেন্টলি 26 তারিখ রাতে অ্যারেস্ট করার কথা ছিল আমাদের, বাট 26 তারিখ করে নেই। 27 তারিখ পরীক্ষাটা দিতে পারলাম। 27 তারিখ রাতের বেলা, রাত 2টার সময় হঠাৎ করে দরজায় নক। ভাবলাম ব্যাপার কি, যেহেতু ওই বাসায় মানে আমাদের ওখানে আত্মীয়স্বজন তো নাই, কেউ আসার কথা না, বাড়িওয়ালা আসলে আগে ফোন দেয়। আমি বললাম যে দেখো, প্র্যাকটিক্যাল খাতা লিখতেছিলাম 2 জনে বসে বসে। ও হচ্ছে লুকিং গ্লাস থেকে দেখলো পুলিশ, আর সাথে একজন সিভিল মহিলা পুলিশ। ও ভাবছে ওর মা আসছে, তো দৌড়ে আসছে, বলে এই আমার মা পুলিশ নিয়ে আসছে। আমি বললাম যে আসছে তো আসছে, সমস্যা কি? কাগজপত্র যা আছে কাবিন আমার কপি বের করে দেখাই দেবো, সমস্যা নেই। পরেও দরজা হলো, বলতেছে যে আপনাদের মামলা হয়েছে। কিসের মামলা? বললো যে আপনারা বিভিন্ন অ্যাকাউন্টে টাকা লেনদেন করছে এবং আপনারা এই বাদীকে হচ্ছে ফুসলিয়ে ফাসলিয়ে বোকা বানিয়ে আপনার লাইসেন্সটা নিজের নামে করে নিছেন। ওকে ফাইন। গেলাম মতিহার থানার মামলা, রাজশাহীর গেলাম। তারপর দিন কোর্টে নিল, কোর্ট থেকে জামিন হলো না, কারাগারে নিল। আমি তো ভাই আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই কারাগারের, প্লাস হচ্ছে আমার বাবা ওখানে নাই। আপনি বাবাকে ফোন করতেন? আমার বাবাকে আমি ফোন দিয়েছি। আমার ছোটো ভাই বলেন, যদি এই পৃথিবীতে আমি যদি কারোর প্রতি বেশি কৃতজ্ঞ থাকি বাবা আমার পরে, আমি আমার ছোটো ভাইয়ের প্রতি কৃতজ্ঞ বেশি। ও না থাকলে তো বের হইতে পারতাম না। আপনার আপন ছোট ভাই? আমার আপন ছোট ভাই না, মানে রক্তের ছোট ভাই এরকম করে না ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই ছোট ভাই দৌড়াদৌড়ি করছে অনেক, যতটুকু করা যায় সাধ্যের মধ্যে থেকেও। এর ভিতরে ওই লোকে ওকে অনেক হুমকি দামকি দিছে, তোমার নামে মামলা করবো, সরে যাও। তারপর দৌড়াদৌড়ি করছে। তো আমি হচ্ছে আমরা যেদিন ঢুকি রাজশাহী কারাগারে, মঙ্গলবার ছিল, বুধবারের দিন আমি ফোন দিতে পারি আমার বাসায়।
আমার বাবা জানায় যে আমি আজকে রাতে রওনা দিব, তোমার সাথে আমি কালকে দেখা করবো, আর তোমাদের এই সপ্তাহ হবে না, নেক্সট উইকে। ইনফ্যাক্ট 27 তারিখ রাতে যখন আমাকে মানে আমাদের ধরছে, তখন হচ্ছে আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম। পরে বাবাকে বললাম যে বাবা তুমি কি জানো মামলা হয়েছে? পরে বাবা বলতেছে আমি তো জানি মামলা হয়েছে, আমি কি করব? পরে বললাম যে তুমি যদি পারো তুমি আরেকটু আসো। আপনার বাপ জানতো মামলা হয়েছে, আপনার বলেও নেই? না না। আপন বাপ আপনার? আর হচ্ছে বাবা আমাকে ফোন দিছিল 27 তারিখ বিকেলে ফোন দিছিল, মানে আমাকে বাসা থেকে ফোন দিত যেদিন আমার পরীক্ষা থাকতো সেদিনই ফোন দিত, এর আগে ফোন দিত না। আর ফোন দিলে 15-20 দিন পর ফোন দিত। আর মানে আমার মা আমার সাথে কথা বলেই বন্ধ করে দিচ্ছে। কেন? আমি যখন জিডি করলাম তখন হচ্ছে আম্মু আমাকে বলে তুই জিডি করছিস কেন? তোর বোনের সংসার তুই নষ্ট করলি, তোর বোনের একটা মেয়ে, তোর একটা ভাগ্নি আছে, তুই তোর বোনের সংসার নষ্ট করলি, তোর জীবনে ঠিক ঠিকানা নেই, মানে আমাকে উল্টাপাল্টা যা বললো। পরে আমি বললাম যে আমি তো জিডি করছি আমার সেফটির জন্য। আমি তার বোনের সংসার যদি ভাঙতাম আমি তাহলে সাথে সম্পর্কে জড়াতে পারতাম, আমি তো তোমাদেরকে বলতামও না বা জিডি করতাম না। পরে বলো তুই আজকের পর থেকে তুই আমাদের সাথে যোগাযোগ করবি না, তোর সাথে আমার সম্পর্ক নেই, তোকে মেয়ে এসে পরিচয় দেই না, মানে অনেক ধরনের নানান ধরনের কথাবার্তা। মানে আপনার মা বাবা জানতেন আপনার নামে কেস হয়েছে এবং তারা আপনাকে বলে না, আমাকে জানায় নাই। ইনফ্যাক্ট 27 তারিখ রাতে যে মানে আমাদের ধরবে এটা আমার বাবা জানতো, বাড়িওয়ালাও জানতো। বাড়িওয়ালাকে আমার বাবা নিজে ফোন দিছিল, ফোন দিয়ে বলছিল যে আমরা বাসায় আছি কিনা এটা খবর নেওয়ার জন্য। বাড়ির আবার এটা ভেরিফাই করে জানাইছে। সরি ফর মাই কোশ্চেন, আপনার আপন বাবা? ইয়েস নো বলেন। আপন বাবাই। ইয়েস, আপন বাবা। এখানে শেষ না ভাই, এরপরে বোন এত বিলা হওয়ার কথা না দুনিয়াতে কোনো বাপের। এখানে আরো আপনি এত সহজ অঙ্ক কিন্তু এটা না যে আমার বাপ এত সহজে আমার মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে বাপ, যে কোনো মেয়ে তার চোখের মণি, সেই বাপ এত উল্টায় চোখ নেবে এটা সহজ কিন্তু অঙ্ক না বোন। না, আমার বাবাকে যখন আমি এগুলো জানাইছি রেস্টুরেন্টে উদ্বোধনের 2 দিন আগে যে বিষয়গুলো এমন, আমি আর রেস্টুরেন্ট থাকতে পারতেছি না, কারণ এটা আমার সেলফ রেসপেক্টের উপরে চলে যাচ্ছে, সবাই আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতেছে। আর রেস্টুরেন্টে যত স্টাফ ছিল সবাই জানতো যে আমি সুদীপের বউ, মানে সবাইকে এক কথা বলছে যে আমার বউ, ওর কোনো সমস্যা হলে আপনারা দেখবেন। তখন আমি বিষয়টা মানে জানছি যখন, তখন আমি তাদেরকে বলছি যে ভাই আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওইটা তো আমার দুলা ভাই, আমার বড় বোনের হাজব্যান্ড, আমি ওনার ওয়াইফ না। পরে উনি হচ্ছে স্টাফরা বলছে যে ভাই আপু তো এটা বলছে, পরে উনি হচ্ছে বলছে না না ও আমার ওয়াইফ। পরে আমি বাসায় বলছি যে উনি সবাইকে বলে রাখছে আমি ওনার ওয়াইফ, আমি ওনার ওয়াইফ কীভাবে হলাম? পরে আব্বু বলছে হ্যাঁ ফাজলামি করে বলছে, তুমি এগুলো সিরিয়াসলি নাও, এটা কোন ধরনের কথা, ফাজলামি বোঝো না। পরে সেদিন আব্বু আমাকে থাপ্পড়ও মারছে এটা কারণে, আমি এটা বলছি তাই। বাসা আমি বলছি যে তোমরা তাহলে আমার সাপোর্টে নাই, তোমার যেহেতু আমার সাপোর্টে নাই তুমি আইনগত ব্যবস্থা নেই, কারণ আমার তো রাজশাহীতে সেফটি নিয়ে একটা ইস্যু আছে। আমি রাজশাহীতে একটা বাসাতে থাকি, আমার আসা যাওয়ার বিষয় আছে, ভার্সিটিতে যাই, ক্লাস করি, আমার রাতের বেলা আসা যাওয়া করতে হয়। মানে কি করতো বাসার আশেপাশে একদম মানে চায়ের দোকানদার, তারপর একটা মুরগির দোকান ছিল, মানে সবাইকে ঠিক করে রাখতো, আমি কোথায় যাই কি করি না করি সব ফলো আপে রাখতো। সিম ট্র্যাকিং এ রাখতো, তারপর মানে কার সাথে কথা বলি, হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ দিই এগুলো ও কীভাবে বের করে ফেলতো আমি আসলে জানি না। এই যে এত বড় একটা নিউজ হইলো আপনাদের নামে, দুইজনের নামে, আপনারা এই পত্রিকা বা এই সংবাদ মাধ্যম যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কেস করছেন? কোনো কিছু করি নাই, মানে আমাদের হচ্ছে এখন এখানে আপনারা বের হয়েছেন কবে জেল থেকে? আমি হচ্ছে 6 তারিখে বের হয়েছি, এই 6 তারিখে, মে মাসের 6 তারিখে। আমি 13 তারিখে বের হয়েছি। ওকে, 6 তারিখে বের হইতাম, বাট ওদিন হচ্ছে কোর্টে আমার শ্বশুর তিনি বলছেন আমি আমার মেয়ে জামাই কারো জামিন চাই না। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বরাবর বলছেন যে আমি আমার মেয়ে জামাই কারো জামিন চাই না, জামিন দিবেন না, ও জেলেই থাক। কেন? আই ডোন্ট নো উনি কেন এটা আসলে ম্যাজিস্ট্রেট তারপর বললেন যে দেখেন এটা আপনার মেয়ে জামাই, যেটা যিনি আছেন এটা আপনার মেয়ে জামাই, আপনি কেন এরকম করতেছেন? বলে আমি ওটা মেয়ে জামাই হিসেবে মানি না, আমি এই বিয়েই মানি না। আপনারা দুজনেই তো 18 হয়েছে। হ্যাঁ, তাহলে তার মানা না মানা দিয়ে তো কিছু যায় আসে না। এখন উনি কেন মানে না এটা আমরা নিজেও জানি না কেন মানে না, মানে এমন হতো যে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, আমার শ্বশুর একজন পুলিশ কর্মকর্তা, হ্যাঁ সম্মানিত পুলিশ কর্মকর্তা, তারপরে আমার শ্বশুরে হচ্ছেন ওনার মানে একটু ফোবিয়া আছে, যেমন উনি কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এসব মানুষ দেখতে পারেন না। এটা অনেকেই আছে, কিন্তু জায়গা কখনো খারাপ হতে পারে না। ওনার বড় জামাই তো কুমিল্লার লোক, এটাই তো সমস্যা। তাহলে আমি কি দোষ করলাম? আবার একটা বিষয় হচ্ছে যে আমার দুলাভাই বিভিন্নভাবে হচ্ছে আমার বাবাকে ব্রেন ওয়াশ দিছে, যে কথা আমার বাবা হচ্ছে যখন আমি জেলে ছিলাম
তখনও হচ্ছে আমি একটা পুলিশ কর্মকর্তাকে দিয়ে আমার বাবাকে ফোন দিয়েছিলাম যে আপনি একটু কথা বলে দেখেন যদি এই বিষয়টা শর্ট আউট করা যায় পারিবারিকভাবে, কারণ এটা তো ওরকম মামলা না, কিন্তু পারিবারিক মামলা হয়েছে, কথা বলা যায় কিনা। তখন আমার বাবা জাস্ট একটা কথাই বলছে যে আমার মেয়েকে ফুসলা ফাসলা বিয়ে করছে, এ বিয়ে আমি মানি না। এখন আমার কথা হচ্ছে যে আমি আমার এই আর কিন্তু আমার কথা হচ্ছে আইন অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে সমস্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনাদের আছে, 18 এবং 21। সেটা তো তাইলে দুনিয়ার অসুবিধাটা কই? না, অসুবিধা হচ্ছে সেটা জানি না আসলে। এবং এই যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করলো যে দুইজনের ব্যক্তিগত পর্নোগ্রাফি আছে, ছবি আছে, এর কোনো ভিডিও প্রমাণ ছবি কোনো কিছু আদালতে উপস্থাপন করছে? না, উনি সাংবাদিকদের দিছে। এটা নিয়ে তো কোনো থানা অভিযোগই হয় না, কিন্তু উনি হচ্ছে সাংবাদিকদের টাকা দিয়ে দিয়ে এই নিউজ করাচ্ছে। ওয়েট, এটা নিয়ে কেসও হয় নাই? না 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 না, কিছুই হয় না। তাইলে এত বড় নিউজ কোত্থেকে হবে, কিসের ভিত্তিতে হবে? কেস হইছে প্রতারণা মামলা নিয়ে, ওটা নিয়ে নিউজ হইছে। তাইলে কিন্তু এই যে ইয়েটা, যে নিউজটা আমরা স্ক্রিনেও দিয়ে দেব, এই নিউজটা তাহলে হবে কি করে? এবং ছবি দিয়ে, ব্যক্তিগত ছবি দিয়ে, ব্যক্তিগত নাম দিয়ে। আমাদের একই প্রশ্ন আসলে, এটা কিভাবে পাচ্ছে বা সাংবাদিক যারা তারা বা কি সোর্সের ভিত্তিতে করতে চাই না। এবং মজার বিষয় হচ্ছে ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, কোনো সাংবাদিকের মারফত যদি ফোন দেওয়ানো হয় বা কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি নিউজটা কেন করাইছেন, বলছে না আমি তো নিউজ করাই নাই। উনি ভুলে যান যে ওনার দোষ আছে, কারণ যিনি করছেন, যার জায়গায় এসে তিনি রেসপন্সিবল, তিনি সেটার অ্যান্সারটা দিবেন। সো ইউ গাইজ শুড টক টু দ্য এডিটর যে আপনার অ্যাকচুয়ালি। আমরা কথা বলছি তখন, মানে দুঃখজনক হলেও আমি গত পরশু গত পরশুদিন আমি একজন নিউজ রিপোর্টারের সাথে কথা বললাম, এবং মানে দুঃখের বিষয় হচ্ছে উনি বললেন যে মেয়ের বাবাই হচ্ছে এতদিন রাজশাহীতে নিউজ করাইছে, মানে আবার মেয়ের বাবাই বলছে যে আমার মেয়ের চরিত্র ভালো না, এবং এটা নিয়ে নাকি মেয়ের বাবা একটা ভিডিও বার্তাও দিতে চাচ্ছেন। খুব রিসেন্টলি শুনলাম নাকি উনি ভিডিও বার্তাটা দিবেন যে তার মেয়ের ক্যারেক্টার নাকি ভালো না, এই বিষয়টা নিয়ে। এবং সেই যে রিপোর্টের সাথে আমি কথা বলছি সেটার 15 মিনিটের কল রেকর্ড আমার ফোনে আছে, আমি রেকর্ড করে রাখছি। আপনার বাবা বলবে, মানে একজন বাবা বলবে যে তার মেয়ের চরিত্র ভালো। জানি না, আমার মাথা মোথা গুলাই যাইতেছে কোত্থেকে কি হইতেছে জিনিসটা। আমার কাছে জানেন জিনিসগুলো একদম সহজ লাগতেছে না, আমার কাছে প্রচন্ড প্যাঁচ লাগতেছে। আমরা ওই প্যাচের ভিতরে আটকে আছি, প্যাচের মধ্যে আমরা আটকে আছি ভাই, মানে আমরা এখান থেকে বেরোতে পারতেছি না। মানে আমাদের একই প্রশ্ন, আমি ডকুমেন্ট উনি কিভাবে নিউজটা পাবলিশ করতেছে আমরা আসলে জানি না। আমি আসলে নির্ভয় কয়েকজনকে জিজ্ঞেস করছি যে ভাই দেখেন আপনাদের সন্তান আছে, সন্তান যদি কুসন্তান হয় তাহলে তো সেটা আপনার সন্তান, বাট আমি জানি না আসলে কিভাবে। এবং মানে এই নিউজগুলো করার পর থেকে মানে আমার প্রফেশনাল লাইফে ইমপ্যাক্ট পড়তেছে। স্বাভাবিক। মানে আমি ভাই একটা ব্র্যান্ড প্রমোশন করি, আমার ভাই মানে রুটি রুজি এটা। এখন উনি ধরেন মানে এটাকে নিয়ে বলতেছে যে না আমি ব্র্যান্ড প্রমোশন করি না, আমি হচ্ছে বিভিন্ন সাইটে পর্নোগ্রাফি করি। এখন ভাই এটা কোনো মানে প্রমাণ নাই, উনি প্রমাণ ছাড়া মানে বিভিন্নভাবে বিভিন্ন সাংবাদিককে ফোন দিয়ে বলতেছে, কিন্তু ওই সাংবাদিকগুলো আমাকে মানে ফোনও দেয়নি যে ভেরিফিকেশন করার জন্য যে আপনি অভিযুক্ত ব্যক্তি, আপনার নামে এরকম ডকুমেন্ট আছে বা এটা সত্যি কিনা, তারা আমাকে একবার ফোনও দেয়নি। নিউজ বিডি, তারপর হচ্ছে তো ওরা এই যে দেখে নিউজ করছিল যে সেটা তো প্রতারণা। আচ্ছা, তারপরে যে বিভিন্ন গ্রুপে পোস্ট করছে বিভিন্ন, এরা কেউ আপনাকে ফোন করেনি? না, আমাকে কেউ ফোন দেয়নি, আমাকে তারা যাচাই বাছাই করার জন্য কেউ ফোন দেয়নি। একটা মেয়ে মানুষের সম্মানের পিছনে মানে এভাবে মানে লাগছে, মানে ভাই আমি কিছু করতে পারতেছি না। এমন একটা যদি আমার ফ্যামিলি আমার সাপোর্ট থাকতো তাহলে আমি হয়তো অনেক কিছু করতে পারতাম। আপনার কি মনে হয় বোন, কেন এই ফ্যামিলি আপনার সাপোর্টার? আপনার বাপ আপনার বিরুদ্ধে কথা বলতেছে, আদালতে দাঁড়ায় কথা বলতেছে। আমার ফ্যামিলি সাপোর্টে নাই, ওই যে আমি জিডি করছিলাম আমার বোন জামের বিরুদ্ধে, এই বিষয়টা নিয়ে তারা আমার প্রতি ক্ষিপ্ত। তারা চেয়েছিল আমি সাইলেন্ট হয়ে যাই, কিন্তু ভাই আমি কতদিন এগুলো নিবো বলেন? একটা মানুষ বাসা নিয়ে যাই, সে দাঁড়ায় থাকে, দিনের পর দিন আমাকে ফোন দেয়, রাত 4টা 5টার দিকে ফোন দেয়, আমাকে হুমকি দেয় যে তোমাকে আমি উঠায় নিয়ে যাবো, তোমার হাজব্যান্ডকে উঠায় নিয়ে যাবো, তোমার হাজব্যান্ড আমি মিথ্যা আওয়ামী লীগে মামলা দিবে। এখন এগুলো ভাই প্রতিদিন নেওয়া যায় বলেন? আমি রাজশাহীতে পড়াশোনা করি ভাই, আমার নামে কোনো রিপোর্ট নাই যে আমি ধরেন কারোর সাথে কোনো মানে ঝগড়া করছি বা কারোর সাথে আমার ধরেন কোনো ঝামেলা আছে। আমরা ভাই পড়াশোনা করি, পোলাইটলি ভাই যাই, আসা যাওয়া করি, শেষ। কারোর সাথে কোনো আমাদের ঝামেলা নাই। এখন এই লোকের জন্য ধরেন আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তারা আমাদের থেকে দূরে সরে গেছে, তারা আমাদের বলতেছে এত ঝামেলা তোদের লাইফে, আমরা তো থেকে দূরে থাকি। কে চাইবে? এবং মজার বিষয় হচ্ছে নীরব ভাই, সেটা হচ্ছে জামিন করেছে আমার বাবা রাজশাহী গিয়ে 6 তারিখে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে ওর বাবা বললো যে আমি জামিন চাই না, ম্যাজিস্ট্রেট একটু অবাক হলেন, বললেন যে আমি আপনার মেয়ের জামিন করাই দিচ্ছি, আপনার মেয়ে আপনার জামাইকে বের করে নেবে, তার জামাইকে বের করে নেবে। তারপর ওর জামিনটা দিয়ে দিল।
তো আমার বাবা হচ্ছে আমার ওই যে ছোটো ভাইয়ের কথা বললাম ওর সাথে গেল। পরবর্তীতে আমি ওই দিন আর কি ফোন দিছি, মানে আজকে যেটা 1 সপ্তাহ পর পর ফোন দেওয়া যায়, আমি ওই দিন আমার কলের ডেট ছিল, ফোন দিলাম, জানতে পারলাম। তো আমি আমার বাবাকে বললাম যে 5টা 5:30টার দিকে তাহলে আসো, ওরে রিসিভ করে তোমরা। বললো যে আচ্ছা ঠিক আছে। বের হওয়ার পরে ও যথেষ্ট ট্যালেন্টেড একটা মানুষ, বলতে ডিপার্টমেন্ট টপার। ও First? হচ্ছে হ্যাঁ ডিপার্টমেন্ট টপার, হাই সিসি 3। ও মাই গড, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনার ও বুদ্ধি করে একজন পুলিশের মারফত শুনছে যে কে আমার জামিন করাইছে। বলে যে মা এখানে তো না, আমার কাছে হচ্ছে মানে ওই মানে জামিনের যদি হয় তাহলে বিকাল 3টার মধ্যে আর কি নিউজ আসে যে তোমার জামিন হয়েছে বা কাগজ। আমার তো কাগজ আসে না, নাম আসে শুধু। তো আমি একটা হচ্ছে পুলিশ বলছিলাম যে আপু আপনি যদি একটু ফোন দিতে পারতেন আমার শ্বশুরকে। তো উনি হচ্ছে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, অনেক কোলাবরেট করছে উনি আমার সাথে। যেহেতু আমি পুলিশ অনেক মানবিক, পুলিশ অনেক মানবিক। হ্যাঁ, যারা জানে না, কারণ ওনারা আমাকে দেখে বলছে যে তুমি এখানে কেন, মানে তোমার মতো একটা ছোট একটা মেয়ে এখানে কেন, তোমার তো কোনো ঝামেলাই নেই এগুলো। পরে আমি বললাম যে আপনি আমার শ্বশুর সাথে একটু কথা বলে দেখেন আমার জামিন কবে হবে। পরে উনি হচ্ছে সেদিন আমি জানতে পারি 3টার দিকে যে আমার জামিন হয়েছে। পরে ওর বিষয়টা আমি জানতে পারিনি, কারণ ছেলেদের ওয়ার্ড বিষয়টা আলাদা। দেন তো পরবর্তীতে ও যখন বের হলো গেটের সামনে দেখো হোল ফ্যামিলি দাঁড়ানো। বাবা তো আমার বাবা হচ্ছে আমার মাকে তখন অলরেডি ফোন দিছে যে দেখো আমি তো এখানে আসছি, কিন্তু মেয়ের ফ্যামিলির সবাই তো এখানে দাঁড়ানো, এখন আমি কি করব। তো আমার মা বললেন যে তুমি চলে আসো, দেখো একটা মেয়ে 9 দিনের মতো জেল কারাবরণ করছে, ফ্যামিলির কাছেই যাবে স্বাভাবিক। তো আমার বাবা তখন একটু রাগ করেই বলছে যদি এরকম হয় তোমার ছেলে না জানাই বিয়ে করছে, আমি তোমার ছেলেকে আর বের করবো না। তো যেটা ভাবা সেরকমই, আমিও ভয় ছিলাম। তো ও বের হওয়ার পরে ওর মাকে জড়াই দিয়েছে, বলে আমরা তোর জামিন করাইছি, আমার সাথে চল, বাড়ি চল, নগা চল, নগা চল, তোর পড়াশোনা করা লাগবে থাকতে না, তুই আমাদের সাথে থাকবি। তো ও হচ্ছে তো আমার শ্বশুর আবার আমাকে ডাক দিছিল, মানে বলছে নিতু মা, পরে ডাক দিছে। পরে আমি আমার শ্বশুরে দেখেও জড়া ধরছি, মানে আমি তখন মানে খুব নিজের ঘর। হ্যাঁ, আমি তখন আমার শ্বশুরকে দেখে আমি আর মানে আটকাতে পারিনি। পরে আমি আমার শ্বশুরকে জড়া ধরছি। পরে আমার বাবা হচ্ছে আমাকে টান দিছে, টানটা বলছে চল তোর অনেক কাহিনী হয়েছে, তুই হচ্ছে এখন বাসা যাবি, নগা যাবি, তোর এখানে থাকা লাগবে না, তোর জামিন আমরা করাইছি। পরে আমি বললাম তোমরা জামিন করে কী হবে, তোমরা আমার নামে মামলাই দিয়েছো, আমার নামে মামলাই দিয়েছো, তোমাদের কারণে 9 দিন জেল খাটলাম। পরে আমার আম্মু বলতেছে যে আমরা তো উকিল ধরতে চাইছিলাম, তোর শ্বশুর উকিল ধরছে, আমরা কি করব। এখন ওইখানে অনেক সিন ক্রিয়েট হয়েছে কারাগারের গেটে। তো মানুষজন বলতেছিল যে পারিবারিক বিষয় শেষ করেন, যেহেতু মেয়ে 20+। তখন ওদিকে অনেক ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর আব্বু আম্মু হচ্ছে আমার বাসায় যায়। বাসায় গিয়ে বলে মানে আব্বু আম্মু বলে যে ঠিক আছে তুই তাহলে আমাদের সাথে যাবি না, তো তোর যা যা ফার্নিচার দিছি সব আমরা নিয়ে যাবো। রাগের বসে বলে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা যা দিছো সব নিয়ে যাইও। পরে আব্বু আম্মু বাসায় যায়। ও এর মধ্যে আবার আমি যখন ছিলাম জেলে থাকা অবস্থায়, তখন হচ্ছে আমার মা মানে আমার রুমের লকের চাবিটা আম্মুর কাছে ছিল। তা আম্মু কি করে গেটের লক পাল্টা দেয় যাতে আমি কোনো ডকুমেন্ট মানে না নিতে পারি। বাট আমি ডকুমেন্টগুলো অলরেডি হচ্ছে আমার ছোটো ভাইকে দিয়ে দিয়েছিলাম, কারণ সেই ডকুমেন্টগুলো আমার পাওয়ার। আমি যদি ডকুমেন্টগুলো যদি সাবমিট করতে ফেল হইতাম তাহলে আমার ঝামেলা হয়ে যেত, মুশকিল। হ্যাঁ, বিচারে অসুবিধা হ্যাঁ, হতো। কারণ সেগুলো আমার পাওয়ার, লাইসেন্স সব কিছু আমার নামে। পরে হচ্ছে আমি সেগুলো আগেই আমার ছোটো ভাইকে বলি তুমি হচ্ছে এগুলো নিয়ে যাও। পরে ও হচ্ছে মিডল পয়েন্টে গিয়ে, আমার 9 দিন জেলে ছিলাম, শুক্রবারে গিয়ে ও হচ্ছে সব কাগজপত্র নিয়ে আসে। তারপরে কাগজপত্র নিয়ে আসার 2 দিন পর আমার বাবা মা যায়, বাবা মা গিয়ে রুম সার্চ করে, তারা কোনো কিছু পায় না। পরে তারা রুমের লকটা চেঞ্জ করে দেয়। পরে আমি হচ্ছে পরে আব্বা আম্মু বলে ঠিক আছে তোর বাসায় যাবো, তুই বাসায় যা যা আছে সব আমাদের দিয়ে দিবি। বাবা বলছে আচ্ছা ঠিক আছে, যা যা আছে সব নিয়ে যাও, সব নিয়ে তারপর আমাকে শান্তি দাও। এই মামলা থেকে মামলা যে হয়েছে আমি তো জেল খাটছি, আমার আর কিছু বলার নেই, কারণ আমি যেহেতু 9 দিন জেল খাটলাম বিনা অপরাধে, আর কিছু না, আর কিছু হবে না, আমার জীবনে আর কিছু নাই, বরং উল্টা মামলা হবে এখন তাদের। আমার জীবনে কিছু নাই। পরে এর ভাই যেদিন আমরা কারাগারে ঢুকি ঠিক তার পরের দিন এই যে ওর দুলা ভাইয়ের পক্ষ থেকে একটা প্রস্তাব আসে ওর কাছে যে তোমাকে বের করবো, একটাই শর্তে তুমি বের হয়ে মারুফের নামে মামলা দেবে আমার নামে। তো হাজবেন্ডের নামে। হ্যাঁ, সেই শর্ত ওকে বের করবে, আদারওয়াইজ ওকে বের করবে না। মামলা উঠে নিবে আর কি। ওকে, অনেক ঘটনা ঘটলো ভাই, কি শিখলেন বলেন তো? জীবনে সৎ থাকলে এরকম শিখছি বলতে ভাই 2 দিক থেকে অনেক কিছু শিক্ষা আছে। যেমন আমি যদি ওই লোকের কথা চিন্তা করি তাইলে বলবো যে ভালোবাসার জন্য আমি সব উজাড় করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু যদি আমার সাইড থেকে চিন্তা করি যে ভালোবাসার জন্য আমি সবকিছু খোয়াতে পারি, and you did it.
যে এবং আমার আপনি খোয়াইছেন। জীবন থেকে 16টা দিন চলে গেছে, আমার আফসোস নাই, কিন্তু সামনে যেন কিছু না, আমার এটার জন্য প্রার্থনা যে আর ঝামেলা আর কিছু হবে না। ভালো লাগছে না। পুরুষ হইতে গেলে জেলে যাইতে হয়, এটা কারণ আর ভয় থাকে না, হাসিরও। আর ভয় থাকে না। এইটাই এখন, তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে মানে শক্ত ছিল, পাশে ছিল, না হলে হয়তো আরো সমস্যা হতো আর কি। কিন্তু এই পর্যন্ত ঠিক থাকলেও পরবর্তী যে নিউজগুলো করছে, আমি আসলে এটা নিয়ে খুবই হতাশ। আর এটার জন্য কন্টিনিউয়াসলি ভাই নিউজ করতেছে। বোন, এটার জন্য বর্তমান সরকার এবং আইনগুলো খুব স্বচ্ছ। আপনি যদি আইনিভাবে যান, প্রত্যেকেই তার শাস্তি পাবে। যারা ছবি ব্যবহার করছে, নাম ব্যবহার করছে, প্রত্যেকে শাস্তি পাবে। এবং যারা দেখতেছেন, আপনাদেরকে আরও একবার জানাই, যেহেতু একটা মামলা আছে, সেটা বিচারাধীন এবং সেটা মহামান্য আদালত নিশ্চয়ই সঠিক বিচারই করবেন। কিন্তু আমরা এই ঘটনাটা যেই সতর্কতার জন্য, যেই সচেতনতার জন্য প্রচার করছি, আপনি খেয়াল করেন, আপনার নামে যে কোনো কিছু যদি বলে, তথ্য প্রমাণ ছাড়া, কোনো আইনি পদক্ষেপ ছাড়া, তাহলে আপনি নিশ্চিত তার বিরুদ্ধে কেস করতে পারেন। এবং যে শব্দগুলো ব্যবহার করেছে, ধর্ষণজনিত, পর্নোগ্রাফিজনিত, এগুলোর এত বেশি নেগেটিভ, এবং এইগুলোর বিচার ফাঁসি পর্যন্ত হইতে পারে। এবং যারা দেখতেছেন তাদেরকে বলি, কেউ যদি আপনার ছবি দেখায় কোথাও, আপনার ছবি ভিডিও করে কোথাও, আপনার নামে কিছু ছাড়ায়, আপনি কেস করলে তার ফাঁসি হয়ে যাবে। এত বেশি রকমের ভয়ানক এই কেসগুলো, 14 বছরের জেল হবে বা ফাঁসি হবে, অর্থদণ্ড হবে, অনেক বড় বড় কিছু। সো অনলাইনে কাউকে নিয়ে কিছু লেখার আগে, বলার আগে খুব সাবধান। এবং অনলাইনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যে, আপনি কারো নামে বললেন যে তার ভিডিও আছে, ছবি আছে, এবং এটা আপনি কাউকে বলছেন, দেখাইছেন বা কোনো ঘটনা ঘটাইছেন, তার আছে কি নাই সেটার বিচার পরে। আগের বিচার হচ্ছে যে আপনি বলছেন, সো আপনি আগে ফেঁসে যাবেন, এবং এটা 14 বছর পর্যন্ত জেল। সো এই ব্যাপারটা খুব সাবধান সবাইকে। বোন, শেষের আগে যদি তোমার কিছু বলার থাকে। এখন ভাই আমি চাচ্ছিলাম যে আমার ফ্যামিলি মানে তারা হয়তো ব্রেন ওয়াশড হয়েছে আমার দুলাভাইয়ের দ্বারা। এখন আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা পারিবারিক সলিউশন আসুক। কিসের সলিউশন করবে তুমি? যে আমার বাবা মা যাতে মানে বাবা মা বিপক্ষে চলে গেছে, দরকারটা কোথায় তাদের এখন? এখন তারা তো মানে তোমাকে জেল খাটালো, তারপরে তুমি ওই বাসায় গিয়ে বসতে চাও, খাইতে চাও? না, ওই বাসায় গিয়ে আমি বসতে চাই না, খাইতেও চাই না। দেন হোয়াট? না, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে মানে আমার বাবা মা বিপক্ষে। বিভিন্ন সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার বাবাই আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে, তখন আপনি কি করবেন? অনেক উল্টা মানে বললাম, আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, জাস্ট লিসেন ইট ভেরি কেয়ারফুলি। তোমাকে যদি তোমার ফ্যামিলি ডিজোন করে, যে কোনো কারণে করে, এখন মা বাবার আগের মা বাবার মতো নেই। মা বাপ নিজে বালিশ চাপা দিয়ে আমরা দেখতেছি সন্তানকে মেরে ফেলতেছে, মা বাপ হাত পা কাটতেছে, আশ্রয় মানে মা বাপের কাছে যে সন্তান নিরাপদ, এখন আর এটা বলার জামানা নেই, যে জামানা শেষ। এবং এই জন্য নারী শিশু আইনগুলো তো শক্ত হইতেছে। সো ইফ কেউ তোমাকে ডিজোন করে বোন, তোমার তাকে মন করার কোনো কারণ নেই। না, তা তো অবশ্যই একদম ক্লিয়ার। তুমি আমাকে ভালোবাসার কথা, স্নেহ করার কথা করছো না, সো আমি তোমাকে সম্মান করার কথা, রেসপেক্ট করার কথা, আমি তোমাকে সেটা করতে এর পারবো। মাঝখানে ভাই একটু বলি, সেটা হচ্ছে গত পরশুদিন আমার শ্বশুর হঠাৎ করে ফোন দিছে ওকে। জি। কল ধরে নাই, গতকালকে আবার ফোন দিছে, এবং এমনভাবে কথা বললো যেন কিছু হয় নাই। সব নরমালাইজ করছে। আম্মু কেমন আছো, কোথায় আছো, শরীর স্বাস্থ্য ভালো তো, টাকা লাগবে, টাকা পাঠাবো। তারপর মোস্ট প্রবাবলি বিকেলে 1000 টাকা তিনি পাঠাইছেন, জানি মোস্ট না, প্রবাবলি, আই ডোন্ট নো। মানে কোনো কিছু এখন ডুয়েল ক্যারেক্টারে আমরা একটু সন্দিহান যে আসলে কি হচ্ছে। আমি সন্ধিহান কোন জায়গাটা ভাই, আমার এই পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা লাগলো, জানেন, আমার কাছে জিনিসটা সহজ লাগে নাই। না ভাই, কমপ্লিকেটেড তো আছে, এবং যে কমপ্লিকেটেড। ধরেন যত সহজে আপনি বললেন যে টাকা নিচ্ছে বলে কেস খাটাইছে, দুলাভাই পছন্দ করে বলে এত কিছু, আমার কাছে জিনিসটা এত সোজা লাগে না। আমার কাছে মনে হচ্ছে দেয়ার ইজ সামথিং মোর, নাইলে এত কিছু ভাই হয় না। একটা আমি কাউকে পছন্দ করি, আমি তার জন্য পুরো এইভাবে জীবন নষ্ট করে দিব একটা মানুষের? এটা হইতে পারে না ভাই। না ভাই, ওনার আসলে মানে এটা একটা ক্ষোভ থেকে উনি করছে। মানে ওনার 16 লাখ টাকা যে গেছে, ওনার এটা ধরেন ক্ষোভ আছে। অবশ্যই তার টাকা গেছে, তার খুব হইতে পারে, কিন্তু তার মানে তো এই না যে আমি সে মামলা দিবে। না, এখানে সে মামলা দিতে পারে, আমার টাকার মামলা দিতে পারে। আমি তোমাকে এত টাকা দিছি, এই পর্যন্ত তুমি দায়িত্ব ছিল, এই দায়িত্ব বুঝাই দাও। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে উনি টাকা ইনভেস্ট করছে কি কারণে, যে উনি রাজশাহীতে থাকবে, উনি ওনার শালিকা আশেপাশে উনি থাকবে। আমাকে বলছিল যে আমি হচ্ছে তোমাকে বিয়ে করে রাজশাহী রেখে দিব, না হচ্ছে ঢাকা থাকবে, ও ঢাকা থাকবে, তোমাকে আমি 5 বছর উঠায় নিয়ে যাবো, তখন বাসা কেউ কিছু বলতে পারবে না। তোমাকে মাসে 50,000 টাকা আমি হাত খরচ দেবো, তোমার কিছু করতে হবে না, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু খাওয়া দাওয়া ঘুমাও। পেলুটি পড়ালেখা করলেন কেন আপনি? তো এই চাকরি আমি ওই অফার দিছি। মানে ওনার 16 লাখ টাকা ছিল এখানে রাজশাহীতে ইনভেস্টমেন্ট, কিন্তু লাস্টে যখন দেখলো যে 16 লাখ টাকাও গেল, শালিকাও চলে গেল, মাথা নষ্ট, দিয়ে দেয়। এইটাই ভাই, মানে ওনার একটা এবং ক্ষোভ আছে। উনি হচ্ছে বোয়ালিয়া থানায় এসি আছেন একজন, নামটা উল্লেখ করতেছেন, ওনার সামনে বসেই বলতেছে আমরা আমাকে জিডি করে হচ্ছে তুমি কোর্ট ফেস করাছো, আমিও কোর্ট ফেস করাবো, সমস্যা নেই, দুজনে কোর্ট ফেস উনি করলাম। বলছে যে আমার নামে ধর্ষণ মামলা দিক, কোনো সমস্যা নাই, আমি হত্যা মামলা আসামি, ডাইরেক্ট কিন্তু বলছে, উনি মানে খুব প্রাউডলি বলতেছে, খুব প্রাউডলি বলে। খুব প্রাউডলি বলে।
এখন ভাই ওনার মতো তো আমরা তো মানে ওনারা তো আমাদের তো ইয়া নাই আর টাকা পয়সাও নাই। এখন বিষয়টা হচ্ছে আমরা তো ভাই মান সম্মান আছে, একটা রেপুটেশন ফ্যামিলি থেকে আমরা বিলং করি, আমার শ্বশুরের একটা মান সম্মান আছে। এখন মানে দিনের পর দিন এগুলো মানে নিউজ হচ্ছে, আমাদের নিজেদের উপর ইম্প্যাক্ট পড়তেছে, ফিজিক্যালি মেন্টালি সবভাবে আমরা মানে বিপর্যস্ত হয়ে যাচ্ছি। এখন ভাই এটা কি সলিউশনে কি আসবে নিজেরাই বুঝতে পারছি না।